আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তুই আর মজা করতে পারিস না? সব সময় মজা করতে ভালো লাগে তোর, বল। আমি বললাম কিন্তু মিষ্টি। মিষ্টি বলল, আরে এসব মজা বাদ দে, এখন আমি কি বলি শোন তুই। আমি জানি মিষ্টি আমার কথা বুঝতে পেরেছে, তবে আমার এখনো কারোর সাথে সম্পর্ক আছে বলে মিষ্টি চুপ হয়ে গেল। আর কেউ কি চাইবে নিজের পায়ে নিজে কুড়াল দিতে? মিষ্টি বলল, কিরে রিফাত, কি চিন্তা করিস? আমি বললাম কিছু না, তুই বল কি বলবি। মিষ্টি বলল, দেখ, আমরা আমাদের জীবনে কত ভুল করি, তবে সেই ভুল বুঝে যদি একটা সুযোগ পাই তাহলে তো আমরা ভালোই হয়ে যেতে পারি। চাকরিটা তুই কর। আর রিমির অবস্থা তো দেখলি, আজকে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তাহলে এই দোষ আসবে তোর ঘাড়ে। এখন হয়তো তুই কিছু লাগিস না, তবে কিছু হলে সবাই প্রথম কিন্তু তোর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে তুই কি করছিলি। আমি বললাম বুঝতে পারছি আমি তোর কথা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, যা। মিষ্টি বলল, আজকে বিকালে তো চলে যাবি? আমি বললাম মিষ্টি বলল, আচ্ছা এখন বল তুই কি খাবি? আজকে তুই যা খেতে চাস আমি তাই খাওয়াবো, বল কি খাবি? আমি বললাম সত্যি আজকে তুই খাওয়াবি? মিষ্টি বলল, বললাম তো, তুই বল কি খাবি? আমি বললাম একটা চকলেট খাওয়া। মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, এত ছোট কিছু চাইলি, দাঁড়া তোর জন্য বিরিয়ানি অর্ডার করি। আমি বললাম একদম মার খাবি, তোরে বলছি আমি। মিষ্টি বলল, না তারপরও কাল তো তুই চলে যাবি। দরজা ঠেলে রাধিকা ভিতরে ঢুকে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোদের মাঝে? রাধিকাকে ভিতরে আসতে দেখে বললাম, রাধিকা চল সুইমিং পুলে যাই, বিকালে তো চলেই যাব, এখন একটু মজা করি। রাধিকা বলল, চল যাওয়া যায়, আর এখন তো গোসল করাই লাগবে। মিষ্টি দাঁড়িয়ে বলল, রিফাত তোরা যা, আমি যেতে পারবো না। তোরা তো আজকে বিকালে চলে যাবি, আমাকে সবকিছু রিপোর্ট করে বসকে দিতে হবে, কিছু মনে করিস না প্লিজ। আমি মিষ্টির হাত ধরে বললাম, যাবি না মানে? কাজ আছে পরে করবি, এখন চল। মিষ্টি বলল, প্লিজ রিফাত একটু বোঝার চেষ্টা কর, তবে কিছুক্ষণের ভিতরে কাজ শেষ করে আসছি, যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। রাধিকাকে নিয়ে সুইমিং পুলে নেমে গেলাম। ওখানে নামতেই রাধিকা আমাকে প্রশ্ন করলো, রিফাত আজকাল দেখি তুই মিষ্টিকে খুব গুরুত্ব দিস। আমি বললাম, ওকে গুরুত্ব দিব না তো কাকে দিব? তুই জানিস মিষ্টিকে আমি কতটা পছন্দ করি। রাধিকা বলল, দেখ রিফাত, এইসব আগলা ভালোবাসা এখান থেকে গেলেই শেষ, আর এইসব সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, এজন্য বলি ওর থেকে যতটা সম্ভব দূরে থাক। তুই কিন্তু এটা ভুলে যাস না তোর বউ আছে। আমি বললাম, দেখ রাধিকা, আর একবার এই কথা বললে তোর মাথা ফাটাবো কিন্তু আমি। বউ বলতে কোনো শব্দ নাই, আমি একা, আমার কাউকে লাগবে না। আর আমি কি খাল কেটে কুমির ঘরে নিয়ে আসবো? আমি কি এতটাও বোকারে? রাধিকা বলল, তুই কি বলতে চাস? আমি বললাম, কিছু না, বাদ দে, আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? হঠাৎ করে রিমি ম্যাডামকে এখানে দেখে আমি চুপ হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করে? ভাবছিলাম একটু মজা করব, আর দিল সব শেষ করে। রাধিকা ম্যাডামের কথা শুনে বললাম, নামেন, আপনাকে না করেছে কে? রাধিকার কথা শুনে রিমি ম্যাডাম নেমে গেল। আমি এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছি। রিমি ম্যাডাম নেমেই আমার সামনে চলে আসলো, আর এসেই বলল, কি ব্যাপার, মনে হচ্ছে মন খারাপ? আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমার মন খারাপ নাকি শরীর খারাপ আমি তা আপনাকে বলতে বাধ্য নই। রিমি ম্যাডাম আমার হাত ধরে বলল, প্লিজ রিফাত আমাকে একটা সুযোগ দাও। আমি বললাম, ম্যাডাম আমার হাত ছাড়েন বলছি, আর আমি এখন এখানে কোনো কাহিনী করতে চাই না। রিমি ম্যাডাম আমার কথা শুনে আমার হাত ছেড়ে দিল, শুধু বলল, যাবে তো? আমি বললাম, ঠিক আছে যাব, তবে আমাকে আমার মতো থাকতে দিতে হবে, কোনো রকম আমাকে বিরক্ত করবেন না। আর যদি আমার কাজে কোনো ভুল হয়ে থাকে তো আমাকে অফিস থেকে বের করে দিবেন। আমি কিন্তু যেতে চেয়েছিলাম না, এই রাধিকার কারণে যেতে হচ্ছে। যত বিপদ আছে সব খালি আমার উপর এসেই পড়ে। রিমি ম্যাডাম খুশি হয়ে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব এটা বলার বাইরে। তোমার অফিসে গিয়ে কোনো কাজ করতে হবে না, শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে না। মন চাইলে কাজ করবে, আর না চাইলে নাই, তাও তুমি চাকরি ছাড়তে পারবে না। আমি সুইমিং পুল থেকে উপরে উঠে বললাম, সেটা সময়ই দেখা যাবে। আমাকে উপরে উঠতে দেখে রাধিকা বলল, রিফাত এত তাড়াতাড়ি চলে যাবি? আমি বললাম, থাকতে চেয়েছিলাম, কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তি এসে সবকিছু নষ্ট করে দিল। আচ্ছা তোরা থাক এখানে, আমি রুমে গিয়ে গোসল করে নি। আমার কথা শুনে রিমি ম্যাডাম মন খারাপ করে ফেললো, হয়তো আমাকে দেখে এখানে আসছিল। আমাকে কি ও বোকা পেয়েছে? ও যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। আমি এখন আমার মতো চলবো, কে কি বলবে তা শোনার সময় আছে আমার। রুমে গিয়ে গোসল করে বসে আছি, না আছে হাতে ফোন। এই রিমি ম্যাডামের কারণে আজকে আমার ফোনটাও দিয়ে দিলাম। এখন আমি কিভাবে আমার সময় পার করব? কিছুই তো ভালো লাগছে না। কিছুক্ষণ বসে আছি, হঠাৎ দরজায় কে জানি টকটক করে আওয়াজ করলো। আমি দরজা খুলে দেখি রিমি ম্যাডাম শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমরা সুন্দরবন আসার পর আজকেই প্রথম আমি রিমি ম্যাডামকে সাজতে দেখলাম। উনি চোখে কাজল দিয়েছেন আর ঠোঁটে হালকা লিপস্টিক। তবে উনি তো এমনি সুন্দরী, তার উপরে হালকা পাতলা মেকআপ করেছে, যেটাতে ওনাকে মারাত্মক সুন্দরী লাগছে।
আমি ওনার দিকে তাকিয়ে আছি বলে রিমি ম্যাডাম লজ্জা পেয়ে নিচে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখেন? রিমি ম্যাডামের কথা শুনে আমার হুঁশ ফিরে আসলো। আমি ওনার সামনে থেকে সরে গিয়ে বললাম, জি বলেন এখানে কি জন্য আসছেন? রিমি ম্যাডাম একটা নতুন ফোনের বক্স আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, আমার কারণে তুমি তোমার ফোনটা দিয়ে দিলে। আমি বললাম, সরি ম্যাডাম, এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, আমি যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাব। রিমি ম্যাডাম আমার বিছানার উপর ফোনটা রেখে বলল, আমি তোমাকে এটা এমনি দিচ্ছি না, আমার কারণে তুমি তোমার ফোনটা দিয়ে দিছো, সেই হিসাবে নিলাম, আর এখানে তেমন কিছু নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রিমি ম্যাডাম বলল, একটা কথা বলবো তোমাকে। আমি বললাম, জি বলেন। রিমি ম্যাডাম বলল, শাড়িতে আমাকে কেমন লাগছে? আমি বললাম, কেউ কেউ আছে শাড়ি পরলে ভালো লাগে, আবার কেউ কেউ আছে শাড়ি পরলে তাকে একদম বিচ্ছিরি লাগে, সবাইকে শাড়িতে মানায় না। আর আপনি যদি চিন্তা করেন এইসব করে আমার মন জয় করবেন, তা হবে না। আমি তো আপনাকে ভালো করেই চিনে গেছি যে আপনি সুযোগ পেলেই পিছন দিয়ে ছুরি ঢুকিয়ে দিবেন, ভুল জায়গায় কখনো কোনো কিছু প্রয়োগ করবেন না। আমার কথা শুনে রিমি ম্যাডাম মন খারাপ করে ফেললো, ওনার চোখের কোণে পানি চলে আসলো, আমি দেখতে পাচ্ছি। রিমি ম্যাডাম কান্না শুনিয়ে বলল, একবার একটা ভুল করে বুঝতে পারছি, আর এই ভুলের জন্য আমি আমার পরিবারকে হারালাম। একটা মেয়ের জীবনে সবকিছু শেষ হয়ে যায় যখন সে দেখে তার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে আমার নিজের দোষের কারণে এমন হয়েছে, তবে আমি তোমার কাছে অনুরোধ করে বলি, এই কথাগুলো আর বলবে না। এইসব শুনলে আমার কলিজায় লাগে। মানুষ কি সবসময় একই অবস্থায় থাকে? হয়তো আমি ভুল করেছি, কিন্তু এখন তো আমাকে একটু সুযোগ দিবেন সেই ভুল ভাঙার। এই কথা বলে রিমি ম্যাডাম চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, দাঁড়ান একটু। আমার কথা শুনে রিমি ম্যাডাম দাঁড়িয়ে গেল আর বলল, বলো। আমি বললাম, আমি কিছুক্ষণ পর বেরিয়ে যাব, যদি আমার সাথে যেতে চান তো যেতে পারেন, আর বিকালে আমরা কোনো হোটেলে থাকবো না, সরাসরি বাসায় চলে যাব। রাত হলে হবে, সমস্যা নেই, বাসকে বলে দিবেন সবাইকে যেন সবার বাসার সামনে পৌঁছে দেয়। রিমি বলল, বলছিলাম কি বিকালে গেলে? আমি বললাম, সমস্যা নেই, আপনারা বিকালে যান, আমি একাই চলে যাব একটু পর। এখানে আসছিলাম একটু ঘুরতে, আর এসে যে এতটা অত্যাচারের মুখোমুখি হব জানতাম না। এখন এই জায়গাটা আমার কাছে একদম বন্দি লাগছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে পারলেই হলো। আমার কথা শুনে রিমি ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল। রিমি ম্যাডাম যেতেই রাধিকা ভিতরে ঢুকে বলল, এতক্ষণ আমি দরজার আড়াল থেকে সবকিছু শুনছিলাম, তুই এটা করতে পারলি? উনি তো তোর জন্য এভাবে সেজেছে, আর তুই? আমি বললাম, দেখ, ওর মতো অহংকারী মেয়ের আমার দরকার নেই, আমার মন থেকে ওর জন্য সবকিছু উঠে গেছে, আমার এখন কিছু চাই না, আমি একাই ভালো আছি। রাধিকা বলল, ধুর, তোরে বুঝালেও তুই বুঝবি না, যা ইচ্ছা তাই কর, আমার কি? আর এখন কেন বের হবো? বিকালে বের হই। আমি বললাম, আমি বলছি তো তোরা বিকালে যা, কিন্তু আমি এখন চলে যাব, আমার এখানে একটুও ভালো লাগছে না। রাধিকা বলল, তোরে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমরা রেডি হচ্ছি, আর দেখ কে এসেছে তোর সাথে কথা বলার জন্য। রাধিকার কথা শুনে আবির ভিতরে ঢুকলো। আবির এসে রাধিকার পাশে দাঁড়ালো। রাধিকা আমাকে দেখে বলল, রিফাত, ও আসলেই তখন বুঝতে পারে নাই, আর তুই তো দেখলি যে ও। আমি বললাম, বাদ দে, আমি কিছু মনে করি নাই, তবে কষ্ট এই জায়গায় লাগলো, ও ম্যাডামের হয়ে আমার গায়ে হাত তুললো। রাধিকা বলল, তুই তো কম করিস নাই, ওকে লাথি। আমি বললাম, আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে, এখন কি আমার পা ধরে মাপ চাইতে হবে? যদি বলিস তো ধরতে পারি। এবার আবির বলল, যা হয়েছে তার জন্য আমি তোর কাছে মাপ চাইছি, আসলে আমি ভুল করে ফেলেছি, আর তুই সব জায়গায় ঠিক ছিলি, ও তো তোর বউ ছিল, তুই তো যা ইচ্ছা তাই করতে পারবি, এটা তোর অধিকার। আমি বললাম, আচ্ছা হয়েছে, এখন এসব বাদ দে, যা এখন গিয়ে রেডি হ, কিছুক্ষণের ভিতরে বের হব। আবির আমার কথা শুনে বের হতেই রাধিকা মাথা নিচু করে বলল, প্রথম প্রেম, আর পরিবার থেকে সবকিছু হয়ে গেছে, বিশেষ করে ও আজকে আমার কাছে এসে এত কান্না করছে, আমি কি বলবো বল এজন্য। আমি বললাম, আরে আমি বুঝতে পারছি, তোর বলতে হবে না, বলছি না, বাদ দে, আর ও তো নিজের ভুল বুঝতে পারছে, এখন এইসব নিয়ে আমরা আর কোনো কথা না বলি, ঠিক আছে? রাধিকা আচ্ছা বলে চলে গেল। আমি রেডি হয়ে সবকিছু গোছগাছ করে রুম থেকে বের হলাম, মনে মনে মিষ্টিকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। রুম থেকে বের হয়ে ওদের জন্য অপেক্ষা করছি, দেখি ওরা কখন রুম থেকে বের হয়। কিছুক্ষণ পর ওরা সবাই রেডি হয়ে বের হয়ে গেল। রিমিকে ভাবি আর রাধিকা হাত ধরে নিয়ে আসছে, মনে হচ্ছে যেন ওর একটা পায়ে কিছু হয়েছে। এইদিকে মিষ্টি গাড়ি নিয়ে এসে সবাইকে উঠতে বলল। আমি আবিরকে বললাম, কিরে আবির, রিমি ম্যাডামের আবার কি হয়েছে? আমার কথা শুনে আবির বলল, তোর রুম থেকে যাওয়ার পর উনি নাকি পা মুছে নিচে পড়ে গিয়েছিল, এখন ঠিক মতো হাঁটতে পারে না। সবাই গাড়িতে উঠলো, কিন্তু রিমি ম্যাডাম যে উঠতে পারছে না এটা আমার নজরে আসলো। মনে মনে বললাম, কেন যে এত ঝামেলা এসে আমার উপরেই পড়ে, এটাই বুঝি না।
সব আমার কপাল। আমি রিমি ম্যাডামের কাছে গিয়ে রাধিকাকে ইশারা করে বললাম ছাড় ওনাকে। আমার কথা শুনে রিমি ম্যাডামকে ছেড়ে দিল। আমি রিমি ম্যাডামের হাত ধরে ওনাকে কোলে নিয়ে গাড়িতে তুলতে লাগলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো চিন্তা করছে এত কিছু হওয়ার পরেও আমি কিভাবে ওনাকে কোলে নিলাম। আমি চাই না আমার সামনে কেউ মারা যাক, অন্তত মানুষের এই ভালোটুকু আমি চাই। ওনাকে গাড়িতে বসিয়ে আমি আবিরের পাশে বসলাম, আর রাধিকা শুধু আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। মন চাইছে ওর মাথা ফাটিয়ে দিতে, কিন্তু পারছি না, এখানে সবাই আছে। কিছুক্ষণের ভিতরে আমরা স্পিড বোর্ডের কাছাকাছি চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে নিচে দাঁড়াতেই রাধিকা বলল, রিফাত ম্যাডামকে একটু বোর্ডে তুলে দিয়ে আই, উনি তো হাঁটতে পারছে না। আমি বললাম আমি এখন পারবো না, তোর দরকার হলে তুই নে। আমার কথা শুনে হয়তো রিমি ম্যাডাম একটু রেগেই গেল। ও নিজে দাঁড়িয়ে বলল, থাক রাধিকা, লাগবে না, আমি একা একা যেতে পারবো। রিমি ম্যাডাম ঠিক মতো দাঁড়াতে পারছে না, কেন যে আমি এইসব দেখি বুঝি না। আর বারবার ভিতর থেকে একটা মায়া জন্ম নেয়। আমি হাত বাড়িয়ে বললাম, আসেন আমার কোলে। রিমি ম্যাডামকে এভাবে বলতে দেখে উনি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দূর, এখানে কি নাটক করতে এসেছি? ওনাকে টান দিয়ে কোলে নিয়ে নিলাম। রিমি ম্যাডাম খুব সুন্দর করে আমার গলা জড়িয়ে ধরে আমার চোখের উপর তাকিয়ে আছে। কি যে এক বিপদে পড়লাম আমি। রিমি ম্যাডামকে বোর্ডে বসিয়ে মিষ্টির কাছে গেলাম। মিষ্টি আমার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবি কখনো ভাবি নাই। আমি মিষ্টির হাত ধরে বললাম, খুব মিস করবো তোরে, আর এই নে তোর টাকাগুলো রাখ। মিষ্টি বলল, দিব একটা মাথায় তোরে, বলছে আমি টাকা দেওয়ার জন্য। আমি বললাম, না রাখ তুই এইগুলো। মিষ্টি বলল, দেখ টাকা দিলে কিন্তু আমি তোর সাথে আর কথাই বলবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিলাম না। মিষ্টি বলল, রিফাত শোন। আমি বললাম, বল। মিষ্টি বলল, দেশের বাড়িতে গেলে আমাকে কল দিবি, আমিও যাব। আমি বললাম, যাব বললে হবে না, আপুর বিয়েতে তোরে দাওয়াত দিব, যেতে হবে কিন্তু। মিষ্টি বলল, আচ্ছা দিস, এখন কি সত্যি চলে যাবি? আমি বললাম, কি আর করব বল, যেতে তো হবেই। মিষ্টি বলল, সময়টা যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেও পারি নাই। তোর সাথে যে সময়গুলো কাটালাম আমার সারা জীবন মনে থাকবে। এখন তো তুই যাওয়ার পর বিজি হয়ে যাবি সেই আগের মতোই। মিষ্টি বলল, আরে না, সারা জীবনে তো কাজ করে কি করবি, জীবন নিয়ে একটু চিন্তা করিস। আমি বললাম, এই তো এখন একটু চিন্তা করছিলাম, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল। মিষ্টি আমাকে কি বোঝাতে চাইছে আমি বুঝতে পারছি, তবে বুঝেও না বোঝার ভান করছি শুধু। এইদিকে রাধিকা বোর্ড থেকে ডেকে বলল, রিফা তাড়াতাড়ি আয়, তোর জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরে আসছি, দাঁড়া তো একটু। এবার মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তাহলে গেলাম আমি। মিষ্টি হঠাৎ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, খুব খুব মিস করবো তোরে, মাঝে মাঝে কল দিস আমাকে, শহরে গিয়ে তো আবার বিজি হয়ে যাবি। আমি বললাম, আরে এত বিজি হব না, চিন্তা করিস না, এখন ছাড়। মিষ্টি আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালো থাকিস। আমি বললাম, দোয়া করিস আমার জন্য। এই কথা বলে বোটের দিকে যেতে লাগলাম। মিষ্টি আমাকে বিদায় জানিয়ে বলল, মনে রাখিস কিন্তু আমাকে, দেখিস আবার আমায় ভুলে যাস না। আমি বোটে বসার পর বোট ছেড়ে দিল। তবে রিমির দিকে তাকিয়ে দেখি ও একটু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি জানি এখন আবার কি হয়েছে। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ করে রাধিকা বলল, মিষ্টি খুব ভালো মেয়ে না রিফাত। আমি বললাম, মাঝে মাঝে কি বলি জানিস রাধিকা, আমার বাবা ভুল করে যদি এই মিষ্টির সঙ্গে আমার বিয়ে দিত, তাহলে আর আজকে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমার কথা শুনে রিমি জোরে বলল, তোমাদের বলছে এসব কথা বলতে, এখন একটু চুপ করে বসে থাকতে পারো না? রাধিকা আমার কানে কানে বলল, মিষ্টির কথা শুনে জলে মামা, তুই যখন মিষ্টিকে জড়িয়ে ধরছিলি না, ও তখন তোরে খেয়ে ফেলবে মনে হচ্ছিল, এতটা রেগেছিল তোর উপর। আমি বললাম, রাগলে আমার কি, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব, ওর কি। আমরা এখন কেউ কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে গেলাম। রাস্তায় বাস দাঁড়িয়ে আছে। স্পিড বোট থেকে নামতেই, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।